বিল্ডিং এর ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাক, পরিসংখ্যান নিয়ে আলোচনা করা আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য না, আমি একটা কনসেপচুয়াল আলোচনা দিতে চাই, যে আলোচনাটা আমার কাছে মনে হয় আপনাদের সবার উপকারে আসবে। 8.7 মাত্রা আত্মহত্যা হওয়ার পর সেকেন্ড যে আত্মহত্যা বাংলাদেশে আঘাত হানে সেটা হচ্ছে 1918 সালের একটা আত্মহত্যা, শ্রীমঙ্গল আত্মহত্যা, যেটা আঘাত হানে তার মাত্রা ছিল মোটামুটি 7.6 মাত্রার একটা আত্মহত্যা। এই দুইটা মেথড আত্মহত্যা কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে একটা গ্রেট আত্মহত্যা হিসেবে আছে। আমি একটু আপনাদেরকে আমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি পাকিস্তানের দিকে একটু ফোকাস করতে চাই। 1935 সালে পাকিস্তানের বেলুচিস্তানের কোয়ার্টার নামক স্থানে একটা আত্মহত্যা আঘাত হানে। সেই আত্মহত্যাকে পাকিস্তানের প্রায় 30 থেকে 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তী সময়ে 2005 সালে পাকিস্তানে আরেকটা গ্রেট আত্মহত্যা আঘাত হানে আজাদ কাশ্মীরে, যেখানে পাকিস্তানের প্রায় 80,000-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটা পয়েন্ট আপনারা একটু ক্লিয়ার রাখেন। পাকিস্তানের 2 টাইম দুইটা আত্মহত্যা আঘাত হানলো, একটা 1935 সালে আর একটা হচ্ছে 2005 সালে। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, আপনারা একটু ক্লিয়ার করেন, আমাকে সাহায্য করেন। আমার বিশেষ কারণে আমি পয়েন্টটা ক্লিয়ার বলতেছি। এরপরে যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়া কিন্তু তার প্রথম ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করে 1940 সালে। দিস পয়েন্ট শুড বি নোটেড। 1940 সালের দিকে ইন্ডিয়া তার ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করতে চায়। আর বাংলাদেশ তার ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করার কাজ শুরু করে 1993 সালে, এবং পরবর্তী সময় আপডেট বিল্ডিং কোড যেটা আসে 2020 সালে। দিস পয়েন্ট শুড বি নোটেড। 1993 and 2020। অ্যাকচুয়ালি আমি রিসার্চারও না, আমি গবেষকও না, আত্মহত্যা নিয়ে আমার একটা মোটামুটি পড়াশোনা আছে। মানে আমার 14 বছর ডিজাইনের কাজ করি। অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টের বিষয় হচ্ছে আত্মহত্যা। আমি আত্মহত্যাকে হিস্ট্রি বই থেকে রেফারেন্স করে দিতে চাই, যেগুলো একটা আমার বানানোর কথা না আর কি। তো যাও, বাংলাদেশে মোটামুটি আত্মহত্যার এই আলোচনা করতে গেলে বিএনপিসি কোডের আলোচনা আমি কেন আনছি সেটা আমি তৃতীয় পয়েন্টে ক্লিয়ার করবো। এখন আমি আসি আমার দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটা হলো আত্মহত্যা ডেমাস এন্ড ওয়ার রিয়েলিটি। আপনারা সবাই ঘুমাইতেছেন আসলে, সাবজেক্ট কথা শুনে, জ্ঞান গর্ব কথা শুনে সবার ভয়ঙ্কর লেভেলে ঘুম আসছে। তো ঘুমানো যাবে না, আত্মহত্যা আসলে ডেঞ্জারাস জিনিস, ঘুমানোর মতো জিনিস না আর কি। তো সেকেন্ড পয়েন্টে আলোচনা আসি আর কি। পৃথিবীতে সর্বপ্রথম গ্রেটেস্ট যে আত্মহত্যা আমাদের আলোচনা আসে লিসবন আত্মহত্যা। 1775 সালে আত্মহত্যা আঘাত হানে। তো 1775 সালে আঘাত হানার পর সর্বপ্রথম আত্মহত্যা কোর ডিপ্লোমেন্টের কাজ শুরু করে কিন্তু ইতালি। স্যার আছেন, স্যারের সামনে মিথ্যা কথা ও ধোকাধার করে স্তূপ নাই আর কি চেঞ্জ করেন। তো 1755 সালে আত্মহত্যা আঘাত হানার পর ইতালি এবং পর্তুগাল তার কোম্পানিতে আত্মহত্যা কোড ডেভেলপমেন্টের কাজ শুরু করে। যা ওইটা একটা নর্মাল কোড আকারে ছিল। আমি টেকনিক্যাল আলোচনা যাবো না, আমি একটু কনসেপচুয়াল আলোচনা করতে চাই, যেটা আসলে আপনাদের জানার দরকার। এর পরবর্তী সময় জাপানের একটা আত্মহত্যা আঘাত গ্রেট কান্ত আত্মহত্যা 8.7 মাত্রা, সালটা ছিল 1923 সাল। দিস পয়েন্ট শুড বি নোটেড। আমি আসলে একটা কনসেপচুয়াল আলোচনা দ্রুত শেষ করবো আর কি, আমি বিরক্ত করবো না আপনাদের। জাপান তার বিল্ডিং কোড তৈরি করার কাজ শুরু করে 1924 সালে। দ্যাট মিনস গ্রেট কান্ত আত্মহত্যা 1923 সালে আঘাত হানার পরে 1924 সালে জাপান কিন্তু তার আত্মহত্যা কোড ডিপ্লোমেন্টের কাজ শুরু করে। এবার আসেন যে জাপানে 24 সালে আত্মহত্যা তৈরি করার কাজ যখন শুরু করে তখন আদার্স ওয়ার্ল্ডের কি অবস্থা, এটা আসলে জানা দরকার আর কি। ওই সময় কিন্তু পাকিস্তান তার বিল্ডিং কোডের কাজ শুরু করেনি। পাকিস্তান তার লেটেস্ট বিল্ডিং কাজ তৈরি করার কাজ করে 2007 সালে। 2007 সালে তারা সর্বপ্রথম তাদের বিল্ডিং কোড ডেভেলপমেন্টের কাজ শুরু করে। আপনি যদি তুরস্কের দিকে তাকান, একটু তুরস্কের দিকে ফোকাস দেন। পৃথিবীতে যতগুলা গ্রেটেস্ট আত্মহত্যা জোন আছে, তুরস্ক তার মধ্যে একটা। টার্কিতে 2023 সালে একটা আত্মহত্যা আঘাত হয়, যে আত্মহত্যাকে 60,000-এর মতো মানুষের মৃত্যু ঘটে। দিস পয়েন্ট অলসো নিড টু বি নোটেড। আমার সেকেন্ড পয়েন্ট শেষ। এখন আমি আসি কম্বাইন্ড একটা কম্প্রিহেন্সিভ স্টাডির দিকে। আমার প্রথম দুটো পয়েন্টের সাথে তৃতীয় পয়েন্ট লিঙ্ক করে আমি আমার আলোচনা শেষ করে দেব। এখন আসেন বাংলাদেশের বাস্তবতা বা বাংলাদেশের প্রেক্ষাপটটা কি। রাজুক দাবি করে যে ঢাকা শহরে যদি 6.9 কখনো কখনো 7 মাত্রা বলে, মিডিয়াতে আসে আর কি, একটা আত্মহত্যা আঘাত হলে
ঢাকা শহরে নাকি 1/3 বিল্ডিং কলাপস করবে। আনসারে স্যার আছেন, স্যার বলতে পারবেন। আমার কাছে মনে স্যারের কাছ থেকে রাজুক এগুলো নেয় আসলে এই ডাটাগুলা। রাজুকের তো কোনো ডাটা নেয় অ্যাকচুয়ালি, এটা তো মানে গভর্নমেন্ট বোর্ডের কোনো ডাটা নেই, ডাটাগুলো স্যারের কাছ থেকে নেয়। বিভিন্ন সময় এটা আসলে আমাদের কাছে উপস্থাপন করে আর কি। আমি একটু মজা করে বা আনন্দ দিয়ে আপনার সাথে উপস্থাপন করতেছি, কারণ যাতে আপনার বিরক্ত না হন আর কি। তো যাই হোক, এই 1/3 বিল্ডিং যদি কলাপস করে ঢাকা শহরে বাস্তবায়নে কি হবে সেটা আলোচনার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আসলে 1/3 বিল্ডিং আঘাত হানলে ঢাকা শহরে যে 7.7 আত্মক আঘাত হানলে ঢাকা শহরের যে 1/3 বিল্ডিং কলাপস করে মূল কারণ হচ্ছে কোড ডেভেলপমেন্ট না করা। জাপান 1924 সালে তার কোড ডেভেলপমেন্ট করে, আর বাংলাদেশ তার কোড ডেভেলপমেন্টের কাজ শুরু করে 1993 সালে। একটা সহজ হিসাব, আপনারা যদি হিসাব করেন বুঝতে পারবেন জাপানের কত পরে আমরা আমাদের কোড ডেভেলপমেন্টের কাজ শুরু করছি। এই প্রশ্নটা আমাদের জনগণের কিন্তু গভর্নিং বডিকে করা উচিত। আনসার স্যারকে করে লাভ নাই, স্যার তো আর গভর্নিং বডি না, স্যারের ইনতে ডিসিশনগুলো আসে না। এই যে লেটেস্ট 1993 সালে কোড আমরা ডেভেলপমেন্ট করা শুরু করলাম, তারপরে লাস্ট কোড আমরা শুরু করলো 2020 সালে। আমার যদি ভুল না হয়ে থাকে আটকোয়াকে যত কোড ডেভেলপ হয়েছে ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম শুরু হয়েছে 2010 থেকে 20-এর ভিতরে, কিন্তু আটকোয়াকে আপডেট কোডগুলো ডেভেলপ হয়েছে। কিন্তু এই সময় আমরা বিএলবিসি ডেভেলপ করি নাই। ঢাকা শহরে সাজারে বলো 6 লাখ বিল্ডিং আছে, তার মধ্যে অনেক আছে পি কোড বিল্ডিং। পি কোড বিল্ডিংটা আসলে কি পটেল স্যার জানে? পি কোড বিল্ডিংটা আসলে ওই ধরনের বিল্ডিং যে বিল্ডিং গুলোতে কোনো কোড ফলো করে কাজ করা হয়নি। অ্যাকচুয়ালি রাজুকে দাবি করতেছে 1/3 বিল্ডিং কলাপস করবে, সেটা হচ্ছে সেই পি কোড বিল্ডিং গুলা ম্যাক্সিমাম বিল্ডিং যেগুলো কোড ফলো করে করা হয়নি। এরপর আসেন যে পুরাতন কোড, এটা কি অ্যাকচুয়ালি আত্মক রেজিস্ট্রিং কোড? স্যার তার আলোচনায় কিন্তু অনেকগুলো বিষয় দেখানোর চেষ্টা করছে যে স্টিরাপ নাই। আমি আলোচনায় যাবো না, স্টিরাপ থাকবে কিভাবে? 1993 কোডে তো আসলে আলোচনাগুলো ছিলই না। নতুন যে বিএনপিসি কোড, সেই বিএনপিসি কোডের ভিতরে সেই আলোচনাগুলো আসছে আর কি। দ্যাট মিনস বাংলাদেশে অথবা পাকিস্তানে এই যে 1935 সালে পাকিস্তানের গ্রেট আর্থকোয়াক, এরপরে 2005 সালে আর্থকোয়াক, এর মাঝখানে কিন্তু পাকিস্তান এখন কোড ডেভেলপমেন্ট করেন। আর্থকোয়াক রেজিস্ট্রিং এর দুইটা সিস্টেম আছে, অ্যাক্টিভ সিস্টেম আর প্যাসিভ সিস্টেম। আমাদের সদ্য বিজ্ঞান আলী আহমদ স্যার কিন্তু প্যাসিভ সিস্টেমের কথা বলছেন, বাট প্যাসিভ সিস্টেম ইজ নট এ আর্থকোয়াক রেজিস্ট্রিং সিস্টেম এট অল। আপনি যাই বলেন এই বিষয়ে পৃথিবী থেকে একমত হবেন, আমি একমত না। প্যাসিভ সিস্টেমে কখনো আর্থকোয়াক রেজিস্ট্রিং করা যায় না। আর্থকোয়াক রেজিস্ট্রিং করার জন্য আপনাকে অ্যাক্টিভ সিস্টেম ফলো করতে হবে। লাস্ট কথা বলে আমি শেষ করে দিব। তার্কিক বিষয়টা আমি একটু ফোকাস করে আমি আমার আলোচনা শেষ করে দিব। তার্কিতে একজন গ্রেটেস্ট ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের নাম শুনতে পাওয়া যায়, ওনার নাম হচ্ছে মিনার সিনান। এই ব্যক্তি 1490 সালে জন্মগ্রহণ করেন এবং 1588 সালে উনি মৃত্যুবরণ করেন। ওনার তৈরি করা 300-র মতো স্ট্রাকচার কিন্তু সুলতান সুলাইমানের আমলে করা হয়েছিল আর কি। গ্রেটেস্ট আর্টওয়ার্কগুলো দেখা যাচ্ছে ওনার বিল্ডিং করা একটা বিল্ডিং কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এখন আপনাদের এই প্রশ্ন আসতে পারে যে আসলে 1490 সালে একজন মানুষ ওনার তৈরি করা কোনো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় না, অথচ আধুনিক তুরস্কের এই 2023 সালে একটা আর্টওয়ার্কে, সেটা আসলে সেম না একটা সিট কোয়ার্টার আর্টওয়ার্ক, যে আর্টওয়ার্ক 60,000 মানুষের ক্ষতিগ্রস্ত। এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ওই মিনার সিনান এবং ওই সময় শাসকরা আসলে জনগণের কাছে লায়াবিলিটি ফিল করতেন। আমাদের শাসকরা আর্টওয়ার্ক কোড ডেভেলপমেন্টের কাজ দিচ্ছে আনসারি স্যারকে, পিডব্লিউডি একটা দায়িত্ব পালন করে, রাজুকে একটা দায়িত্ব পালন করে। এগুলা এক ধরনের দায়িত্বহীনতা। স্যার রানা প্লাজা ট্রাজেডির কথা বললেন। আমি আসলে বিএসএফ থাকার সময় বাংলাদেশে 80টা সেমিনার করছি। তো এই সেমিনারগুলোর মূল বিষয় ছিল যে আর্টওয়ার্ক রেজিস্ট্রি বিল্ডিং ডিজাইন করা যায়। তো রানা প্লাজার এক্সাম্পলটা বারবার আসতো। রানা প্লাজা যখন কলাপস করে, আমি আলোচনা শেষ করে দিব। রানা প্লাজা যখন কলাপস করে তখন এটার মানে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। উনি সাভারের জিওসি ছিলেন আর কি। তো উনি যখন উদ্ধার কাজ শুরু করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন যে যে কোনো মূল্যে জীবিত অবস্থা অথবা মৃত এই লোকগুলা কিন্তু উদ্ধার করো। উদ্ধার কাজ যখন চলতেছিল, তো উনি দেখলেন যে আসলে জীবিত উদ্ধারের আশা কমতেছে। উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, এখন তো আমার পক্ষে আসলে জীবিত উদ্ধার করা সম্ভব না। উনি বললেন যে এটা গুম করে দাও, চাপা দিয়ে দাও। তো আমাদের রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ ব্যক্তি জনগণের কাছে লায়াবিলিটি এতটুকু,
তো যাক আমি শেষ কথাটা বলে আমি একটু আপনাদের কাছে শেষ করবো ভাই, একটু মুভ করান, আমি একটা জিনিস দিয়ে শেষ করে দিব, একটু মুভ একটা মুভ করান, মানে মুভ করান, একটা ডাটা আমি শেয়ার করবো। আচ্ছা ওই ডাটাটা আসে নাই নাকি? আচ্ছা ডাটাটা আসে নাই, এই যে এই ডাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডাটা। করুন অ্যাকচুয়ালি এই ডাটাটা আমার মূল মেসেজ আপনাদের কাছে। এটা হচ্ছে স্যারের বন্ধু হইতে পারে তোমার ডক্টর ডরিকের আত্মগ্রেস্টিক ডিজাইন একটা বই। এই বইয়ের একটা পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি। উনি দেখানোর চেষ্টা করছেন সাতমাত্রার আত্মাকে ড্যামেজ ইজ নেগলিজিবল ইন বিল্ডিং অফ গুড কনস্ট্রাকশন। এটা আমার মানে বানোয়াট মডেল লেকচার না। উনি বলার চেষ্টা করতেছেন যে সাতমাত্রার আত্মা যদি কোনো অঞ্চল আঘাত আনে বিল্ডিং এর 2 কলের ফটন ধরতে পারে, প্লাস্টার ফটন ধরতে পারে। অথচ রাজুক দাবি করতেছে 6.9 মাত্রা আত্মঘাতী অঞ্চল বিল্ডিং কোলাপস করবে। তো এটা আমার যেটা স্টাডি বা আমাদের অবজারভেশন সেটা হচ্ছে আসলে কোড আপডেট না করা, ওভারডিং উদাসীনতা এবং ইন্টারনাল প্রবলেমগুলো এটার জন্য মূল রোড হিসেবে দায়ী থাকবে। তো আমাদের সাথে দোয়া করবেন এবং আপনাদেরকে দোয়া করি যাতে সাতমাত্রা আত্মঘাত আসলে অর্থাৎ বিল্ডিং কোলাপস না করে এবং পরবর্তী সময় যাতে আমরা এমন একটা কোড পাই বা এমন একটা ব্যবস্থা পাই যে ব্যবস্থায় সাতমাত্রা আত্মঘাত আসলে জাপানের মতো মানুষ হালকা ঝাঁকুনি হবে কিন্তু বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না, মানুষেরও কোনো ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম।